এবার ফ্ল্যাট দখলের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে মামলা। প্লট জালিয়াতির মামলায় জয়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়, যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই, উপস্থিত হন নাই, সে কারণে তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। নির্ধারিত সময়ে উন্নয়নশীল দেশে উত্তরণের সিদ্ধান্ত, সংকট এড়াতে থাকছে সতর্কতামূলক ব্যবস্থা, বাণিজ্যের জন্য হবে বিশেষ সেল। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189। খোলা সয়াবিন ও পামে বেড়েছে 12 টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকার আশা। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটো সমন্বয়ে এই দামটা বেড়েছে। বাজেটে কর্পোরেট কর হার 12% বহাল রাখার দাবি বিজিএমইএ এর। দেশীয় শিল্প সুরক্ষার স্থলপথে সুতা আমদানি সুবিধা বাতিল। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। বৈঠককাল মের মাঝামাঝিতে শেষ হবে সব দলের সঙ্গে আলোচনা। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল কুয়েট। তালা ভেঙে হলে ছাত্রছাত্রীরা। ভিসির পদ থেকে 24 ঘন্টার আলটিমেটাম। আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। এবং আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। থাকছে 3টি করে ওয়ানডে ও টি20। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। রাজধানীর গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ রাজুকের 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিন রাজুকের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা পরিবারের সদস্য সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ফজলে আদিত্যের প্রতিবেদন। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করিয়ে অবৈধ উপায়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201, বাড়ি নং 5A ও 5B, রোড নাম্বার 71, গুলশান 2 এর দখল নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও হাসিনার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এবং যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই, উপস্থিত হন নাই, সে কারণে তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের জন্যই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ভোজ্য তেলের দাম বাড়াতে বাজারে বেশ কিছুদিন ধরেই ছিল কৃত্রিম সংকট। গেল 13 এপ্রিল রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ বার্ষিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। সভা শেষে ভোজ্য তেলের দাম বৃদ্ধির কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে
আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। নতুন দাম কার্যকরের কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় বাড়াতেই তেলের দাম বাড়ানো হয়েছে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে এবং সিঙ্গেল ডিজিটেই আছে, তাই তেলের দাম বাড়ানোই খুব একটা প্রভাব পড়বে না। অয়েল মিলটা আছে তাকেও আমরা আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। 2026 সালে এলডিসি থেকে উত্তরণে যাবে বাংলাদেশ। পেছনে ফেরার কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জানান, উত্তরণের পর প্রধান চ্যালেঞ্জ হবে সুশাসন নিশ্চিত করা। এরই মধ্যে এলডিসি উত্তরণে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হবে, যার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানাচ্ছেন জানাতুল মোহনা। 2018 সাল থেকেই নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে উন্নীত হওয়ার কথা থাকলেও হোঁচট খায় করোনা ইস্যুতে। কার্যক্রম পিছিয়ে যায় 2026 সালে। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণে মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 2026 সালের উত্তরণ পেছানো অবান্তর। পেছানো যায় কিনা এটার এই প্রশ্নটা অবান্তর। 21 সাল থেকে আমরা অলরেডি 5 বছর, আমরা আর একটা বছর বাকি আছে। এখন এখান থেকে আপনি টার্ন ব্যাক করা আপনার এটা ইজ নট মানে আপনার রিস্কলেস, যে আপনার সেফলি আপনি চলে আসবেন। সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে। তা আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে নিতে পারি, আমি ব্যাক করবো কেন? জানান, সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, যা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। ট্রেড নেগোসিয়েশন করার জন্য যে ধরনের দক্ষ অফিসার দরকার, সেটা আমরা রিক্রুটমেন্টের কাজ আজ থেকে শুরু হয়ে যাবে। একই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ এটি। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। আমরা ট্রাম্প ঝড়ে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ করে জানান, কূটনৈতিক তৎপরতা চলছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট কর হার 12% অব্যাহত রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ। পাশাপাশি স্থানীয়ভাবে রিসাইকেল ফাইবার উৎপাদনে ভ্যাট অব্যাহতি চেয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি জানায় বিজিএমইএ। তবে বাংলাদেশের অব্যাহত বাজেট ঘাটতি বৃদ্ধির কারণে দ্রুত কর কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন এবিআর চেয়ারম্যান। এদিকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এনবিআর। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, এসএমই ফাউন্ডেশন সহ বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠান। এ সময় বাজেট নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তাবনা তুলে ধরেন প্রতিনিধিরা। রপ্তানির উপর উচ্চ করকর্তনের হার এসএমইদের জন্য 1% থেকে 0.25 করা এবং বাৎসরিক 10 কোটি টাকা রপ্তানিমূলক পর্যন্ত এসএমইদের জন্য এই করের ভিত্তিতে অ্যাসেসমেন্ট পর্যায়ে চূড়ান্ত কর নির্ধারণ করা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে কর্পোরেট কর 12% এবং রিসাইকেল ফাইবারের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার সহ নানা দাবি জানায় বিজিএমইএ। যদিও বর্তমান ট্যাক্সেশন পলিসিতে আমি অনেক কথা বলেছি যে কোনোভাবেই
এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয়। রিসাইকেল ফাইবারের জন্য ব্যবহৃত জুটটা ব্যাগ প্রত্যাহার করার জন্য আমাদের দাবি রইল। আর রাজস্ব বাড়াতে আয়কর বৃদ্ধিতে জোর দেন বিশেষজ্ঞরা। বিশ্বে যে মুক্ত ট্রেডিং অর্ডার গড়ে উঠেছিল সেই ট্রেডিং অর্ডার বাধাযুক্ত হচ্ছে এবং সেখানে এখন আসছে নানা রকম শুল্ক এবং যেটাকে বলে প্রতিশোধমূলক শুল্ক, এগুলো হচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের অব্যাহত ঋণ বৃদ্ধির প্রেক্ষাপটে অনেক জায়গাতেই কর কমানোর সুযোগ নেই। টোবাকো আরেকটা হচ্ছে টেলকো, এগুলোতে নানা কারণে একটু বেশি আছে, বাট বাকিগুলো আমাদের মোরলেস একই রকম হওয়া উচিত এবং একই রকম আমাদের করতে হবে। সেই দিকে আমরা হয়তো আগাবো। সে কারণে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা দীর্ঘদিন ধরে একই বেনিফিট ব্যবহার করছেন, একটা জায়গায় গিয়ে বলতে হবে যে না, এটা কিন্তু অনেক হয়েছে। এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখা লাগবে। এদিকে দেশীয় শিল্প সুরক্ষায় স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানিতে বাধা নেই। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। নির্বাচন নিয়ে জনমনের সৃষ্ট শঙ্কা ও অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখনও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন বৈঠকের প্রয়োজন হলো? যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এরকম দুই একটি দলের কথাবার্তায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। দু একজন উপদেষ্টা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে, সুতরাং অনির্বাচিত সরকারই শ্রেয়, এরকম অনেক বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তার মতে রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা সব সময় আলাপ আলোচনাকে গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এখনও দিচ্ছেন, কিন্তু তার প্রতিফলন আমরা আসলে কার্যক্ষেত্রে দেখছি না। আমরা মনে করি এই বিষয়টা তাদের আর একটু গভীরভাবে বিবেচনা করার দরকার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন, যে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরেই অথবা ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অফিসিয়ালি তিনি নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেবেন। বিএনপি রাজপথের আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমদ। আমরা আগে ওনার সাথে কথা বলবো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে এনডিএম এর সঙ্গে আলোচনা শুরুতে এ কথা জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেন, সদ্য গঠিত রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
মঙ্গলবার সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান 166টি প্রস্তাবের মধ্যে 100টিরও বেশি প্রস্তাবে সমর্থন দিয়েছে তার দল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার হওয়া উচিত বলেও মনে করেন তিনি। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। আর সংস্কার কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। আমরা সকলেই চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে এক, আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে, এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব। সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা চলছে তা মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের বহিষ্কারের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট তালা ভেঙে হলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। এর আগে ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ চেয়ে এক দফা দাবি জানায় তারা। এদিকে কুয়েটে হামলার শিকার শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ এবং তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাবি শিক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। টানা 3 দিন 3 রাত খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর হলের তালা ভেঙে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুর 2:15টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে 6 হলের তালা ভেঙে ভেতরে ঢোকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়েই জোর করে তালা ভেঙে হলে প্রবেশ করে তারা। এদিকে শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করে। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। 6টা হলে আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করব, আমরা পরবর্তীতে জানাই দেব। আর শিক্ষার্থীদের হলের তালা ভেঙে প্রবেশের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান এটা বেআইনি হয়েছে, আর তার বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন। এদিকে কুয়েটে হামলার শিকার শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ এবং তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও কুয়েট ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ঢাবি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বরের দিকে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।